কিরে বাপি 2025 সালের ফিজিক্যাল সায়েন্সের বিভাগ ক খ গ দিয়েছি। এবারে ঘ বিভাগ দেখো, এই যে ঘ বিভাগ 4.1-এ বলছে প্রমাণ করো আয়তাকার কাচের স্ল্যাবে আপতিত আলোকরশ্মি এবং ফলক থেকে নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল। এইটা এখানে করা যাবে না, তাই একটা খাতায় করে দিলাম। দেখো এই যে এইটা এ বি সি একটা কাচের স্ল্যাব বা ব্লক আমরা এইভাবে 2Dতে এঁকেছি। এটা একটা নর্মাল এন কিউ এন ড্যাশ, পি কিউ আপতিত রশ্মি, কিউ আর প্রতিষ্ঠিত রশ্মি, আর এস নির্গত রশ্মি। এইটা স্বভাবতই আমার R1 অ্যাঙ্গেল, আর এইখানে যে আপতিত এটা R2, এখান থেকে নির্গমন কোণ হচ্ছে I2। বিভিন্ন বই আছে, তবু একটু বুঝিয়ে দিচ্ছি। এবিসিডি একটা কাচের ফলক, তাহলে পি কিউ কি আপতিত রশ্মি, কিউ আর প্রতিষ্ঠিত রশ্মি, আর এস নির্গত রশ্মি বলে দিলাম। অ্যাট পয়েন্ট কিউ স্নেলের সূত্র অনুযায়ী মিউ ইজিক্যাল টু সাইন I1 বাই সাইন R1। আর অ্যাট পয়েন্ট আর এতে দেখো সাইন মিউ ইকুয়াল টু সাইন I2 বাই R2, মানে আগে মিউয়ের স্নেলের সূত্রটাই লঘু টু ঘন, এইটার ক্ষেত্রে দেখো ঘন টু লঘু, সেই জন্য উল্টে দিয়েছি। 1 আর 2 থেকে বাঁ দিকটা মিউ, অতএব ফ্রম 1 and 2 এই দুটোকে সমান করে দিলাম। দেখো ফিগার থেকে দেখতে পাচ্ছ যে কিউ বিন্দুতে একটা পারপেন্ডিকুলার, আর বিন্দুতে একটা পারপেন্ডিকুলার, আবার এবি আর ডিসি প্যারালাল। তাহলে এবি ডিসি প্যারালাল যদি হয় আবার এরা, তাহলে R1 R2 কি একান্তর কোণ, অতএব সমান। তাহলে এবার তুমি এই ফর্মুলাতে দেখো R1 R2 যদি সমান হয়, এই যে উঠে গেল এই দুটো, তাহলে সাইন I1 ইকুয়াল টু সাইন I2, তার মানে I1 ইকুয়াল টু I2। এবার I1 I2 কি? I1 I2 সমান মানেই কিন্তু হচ্ছে পি কিউ, এই যে এইরকম করে দেখো, যদি এই বরাবর পি আর এইটা কিউটা এই যে এরকম করে, তার মানে এরা প্যারালাল, অতএব পি কিউ প্যারালাল আর এস। এই প্রুফ আমাদের অনেক বইয়ে আছে, আবার এটা মেনলি ক্লাস 12-এর বইয়ে ভালো দেওয়া আছে ছায়াতে। এরপর 4.2-তে আবার কি বলছে দেখো, এই 4.1-এর অরে কি একটা জিনিস বলছে। 4.1-এর অর এইটা 4.1 অর 4.1-এর অরে বলছে যে মিউ প্রতিসারক কোণ এ প্রিজমের যদি লম্বভাবে আপতিত হয়, তাহলে এই যে চ্যুতিকোণ বা ডেভিয়েশন ডি কত হবে? এটা 0 হবে। 0 হবে কি করে? এখানে এঁকেছি দেখো, নর্মালি এইভাবে এই ইকুয়েশান আমি আর দেখালাম না। এইটা আমরা জানি যে এইটা প্রুফ প্রত্যেক বইয়ে আছে। ডেভিয়েশন ডেল্টা দেয়, এখানে ডি বলেছে ডি ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ হচ্ছে প্রতিসারক কোণ। এখন লম্বভাবে যদি আপতিত হয়, তার মানে এইটা কি লম্বভাবে পড়বেই পড়বে, অতএব I1 0 মানে R1ও 0। তাহলে রশ্মি কিন্তু সোজা বেরিয়ে যাবে, তাহলে I1 আর সোজা বেরিয়ে যাবে, মানে I2ও 0 পারপেন্ডিকুলার রেসপেক্টে, তার মানে I1 I2 0। অতএব সেক্ষেত্রে ডেভিয়েশন কি হচ্ছে? প্রিজমের চ্যুতিকোণের সমান। এটা 3 নাম্বার দিয়েছে একটা 4.1 ওয়ান। এবার তুমি চলে এসো 4.2 দীর্ঘদৃষ্টি হাইপারমেট্রোপিয়ার প্রতিকার কোন ধরনের লেন্স? উত্তল লেন্স। দীর্ঘদৃষ্টি মানে জানো চক্ষু লেন্সের ফোকাল লেন্থ বেড়ে যায়, বেড়ে গেলে রেটিনার থেকে পিছনের দিকে আরও সামনে পড়ে, তাকে রেটিনায় আনতে কনভার্জিং লেন্স বা উত্তল লেন্স ব্যবহার করা হয়, সব বইয়েতেই আছে। 4.3 3টি 20 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টি 30 ওহম রোধের সঙ্গে সমান্তরালে যুক্ত হয়। দেখো 20 20 20 3 20 60, তার সঙ্গে প্যারালালে আমি 30টা যোগ করেছি, তাহলে এই 60 আবার এইটা ইকুইভ্যালেন্ট সার্কিট 60 30, দুটো রেজিস্ট্যান্স 60 30 যদি প্যারালালে থাকে কি করি আমরা? গুণফল বাই যোগফল, 60 × 30 60 প্লাস 30 1800 বাই 90 20 ওহম অ্যান্সার। এবার হচ্ছে এইখানে একটি অঙ্ক দিয়েছে দেখো 4.3-র অর। 4.3-র অর কি? 4.3 অরটা আবার এখানে একটু জায়গা কম হয় বলে করে দিয়েছি। কেমন করে দেখো 4.3 অর, এই যে আমরা
আমাকে বলেছে তিনটি একই মানের রোধকে শ্রেণীতে যুক্ত করছি যখন দেখো 4.3 যখন শ্রেণীতে যুক্ত করছি তিনটে রোধকে তখন ব্যয়িত ক্ষমতা 10 ওয়াট। প্যারালালে যোগ করলে সমান্তরালে যোগ করলে কত হবে বার করতে। সেক্ষেত্রে কি তড়িৎচালক বল অর্থাৎ ভিটা একই থাকছে। হ্যাঁ, এবারে দেখো এইখানে কেমন করে এটা করেছি। এই যে মনে করি প্রতিটি রোধের মান আর ওহম, তাহলে শ্রেণীতে তুল্য রোধ কত হবে যোগফল 3R, সমান্তরালে কত হবে R/3। এবার আমি P=V²/R একটা পাওয়ারের ফর্মুলা আছে। ভি তো সবারই ক্ষেত্রে সেম, ওই জন্যই শ্রেণীতে যখন এটা দেখো শ্রেণীতে লিখেছি সিরিজে যখন P1=V²/3R, ওই যে আর এর এই মানটা এটা তো এই সূত্র, এটা সূত্র, এই সূত্র থেকে আর এর মানটা 3R বসিয়েছি, দিয়ে সমান্তরালে যখন আর এর মানটা আমরা এই যে R/3 বসিয়েছি। তাহলে এইটা আর এইটা P1/P2 করো, দেখো P1 মানে V²/3R, এটা উল্টে দাও R/3V² মানে 1/9, তার মানে P2 সমান কত 9P1, 9 10 90 ওয়াট এর অ্যান্সার, 90 ওয়াট। 4.3 অর গেল। 4.4 লেঞ্জের সূত্রটি লেখো। লেঞ্জের সূত্রটি শক্তির সংরক্ষণ প্রত্যেক বইয়ে আছে, এই নিয়ে আর এখানে আমি বলছি না। ভর বিচ্যুতি বইয়ের সংজ্ঞা আছে ডেল্টা, এখানে অঙ্কটা দেখলেই ভর বিচ্যুতি বুঝে যাবে। 4.5 ভর বিচ্যুতি দেখো হিলিয়ামের এই যে He2O4 দেখো হিলিয়ামের মাস এই যে এটা প্রোটনের এত AMU, নিউটনের এত AMU অ্যাটমিক মাস ইউনিট, আর গোটা নিউক্লিয়াসটার পরীক্ষালব্ধ ফল হচ্ছে এইটা। তাহলে এইভাবে কি করেছি, He2O4 হিলিয়াম 4.5 দেখো He2O4 হিলিয়ামের নিউক্লিয়াসের 2টি প্রোটন 2টি ইলেকট্রন আর 4-2 2টি নিউট্রন। ইলেকট্রনের মাস নেগলিজিবল বল ইলেকট্রনটা এখানে ধরছে না, তাহলে আমরা লিখছি এদের ভরের সমষ্টি এইগুলোর, ইলেকট্রনটা বাদ দিয়ে আর কি। এই দেখো 2mp, মাস অফ প্রোটনকে আমরা m সাবস্ক্রিপ্ট p ধরছি, 2mn মানে দুটো নিউটনের মাস। তাহলে এইগুলো দেখো অ্যাটমিক এই যে 2 ইন্টু যে সাপ্লাইড এইটা দিয়েছে এটা গুণ করে আমি এইটা পাচ্ছি এত AMU। এবার He2O4 নিউক্লিয়াস পরীক্ষালব্ধ ফলটাও দিয়ে দিয়েছে কোশ্চেনে দেখো এই যে দেওয়া আছে। তাহলে এইটা, তাহলে ভর বিচ্যুতি ΔM কত, দুটো বিয়োগ করে দেবো, এইটা আর এই যে এইটা মাইনাস এইটা, যেই বিয়োগ করে দিলাম কতটা ভর কমে যায় সেইটা আইনস্টাইনের ΔE=mc² অনুযায়ী এই বা একবারে যদি এইটা দিয়েও গুণ করো তাহলে আমার বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি বেরিয়ে যাচ্ছে 28.3। এখানটা লিখে দিচ্ছি 28, এটা =28.30848 এই MEV মেগা ইলেকট্রন ভোল্ট এত। একে আবার 4 দিয়ে ভাগ করে দিলে 7 পয়েন্ট সামথিং হয়, অতটা দেয়নি। এই পর্যন্ত তোমার অ্যান্সার এখানে চেয়েছি, এই যে 0.034 AMU। এবার আমি আসছি 4.6-এ। এখানে দেখো পর্যায় বরাবর 1 থেকে 2 এবং 13 থেকে 17 ব্যাসার্ধ কমে, ব্যতিক্রম কিছু আছে কিন্তু এরা ব্যতিক্রম কমে, এগুলো পর্যায় সূত্রে পেয়ে যাবে গ্রুপ থেকে। এখানে আধুনিক পর্যায়ের সাথে হাইড্রোজেনের অবস্থান, দুষ্ট মৌল সব জায়গায় আছে। পর্যায় শ্রেণী কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাস, এইটা আমি লিখে দিয়েছি 17 নম্বর শ্রেণীতে কঠিন তরল গ্যাস 3টি আছে। পিতলের চামচে নিকেলের প্রলেপ দিতে গেলে ক্যাথোডে তোমাকে পিতল নিতে হবে, অ্যানোডে নিকেল নিতে হবে, কারণ অ্যানোড সবসময় ক্ষয়ে ক্যাথোডে এসে জমা হয়। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে নিকেল সালফেটের জলীয় দ্রবণ হয়ে গেল 3 নম্বর। 4.8 লেড নাইট্রেট অ্যাকুয়াস, এই যে PbNO3 জলীয় দ্রবণ, H হাইড্রোজেন সালফাইড PbS, এই যে তৃতীয় পড়বে এটা কালো রঙের, আর নাইট্রিক অ্যাসিড HNO3। 1,2 ডাইব্রোমো ইথেন, এই দেখো মিথেন ইথেন দেখতে পাচ্ছ, CC সিঙ্গেল বন, এ একটা ব্রোমিন এ একটা ব্রোমিন, এধার থেকে দিলেও 1,2 এধার থেকে দিলেও 1,2, অতএব 1,2 দুটো আছে বলে ব্রোমিন ড্রাই ব্রোমো ইথেন, মিথেন ইথেন, সিঙ্গেল বন হলে N ইথেন এই হলে। আর এইটা হচ্ছে 1,1,2,2, যদি এধার থেকে আমি
নামকরণ করি, এইটা 1 আর এইটা 2 যদি নাম্বারিং করি বা যেটার থেকেই দাও, তাহলে 1 1 2 2, এইটা 2, এইটা হচ্ছে তোমার 2। তাহলে দেখো 1 1-এও দুটো ব্রোমিন, 2 2-তেও দুটো ব্রোমিন, ওই জন্য 1 1 2 2 টেট্রা মানে চারটে ব্রোমিন, মিথেন ইথেন। তাহলে আমাদের কি হলো, এটা 1 1 2 2 টেট্রা ব্রোমোইথেন। সিএনজি একটি ব্যবহার, গাদা প্রচুর কিছু আছে, সিএনজি গাড়ি আছে গ্যাস চালানো। এবার মিথানল দেখো অন্ধত্ব ঘটায়, ইথানল ওই যে মাথা ধরা, লিভার কিডনির ক্ষতি ইত্যাদি বললাম। অ্যাভোগাড্রো সূত্রলেখ করতে পারবে, শুষ্ক বায়ুছে এইটা দেয়া হলো নি, এটা তুমি যে কোনো বইই আছে, এটা যে কোনো বইয়েতেই দেওয়া আছে যুক্তি, এটা ভুলে গেছি আর এখন আর চালু করে দিয়েছি, এখন হোক, পারলে শেষে দিয়ে দেবো। এইটা 4.11, এখানে দেখো এই জিনিসটা একটুখানি অঙ্কটা একটু ঘুরিয়ে করতে হবে, যে এমজি আর অক্সিজেনে পোড়াচ্ছি, এমজিকে যদি আমি এই যে 2 mgকে অক্সিজেনে পোড়াই, 2 mgও প্রোডাক্ট হবে। 2 মোল এমজির সঙ্গে 1 মোল অক্সিজেনের বিক্রিয়ায়, 2 মোল মানে 48 গ্রাম, এটা মানে 32 গ্রাম, এই যে অক্সিজেনের বিক্রিয়ায় 2 mgও হবে। কিন্তু এখানে আমাকে দিয়েছে 1 গ্রাম ম্যাগনেসিয়াম আর 0.5 গ্রাম অক্সিজেন, তাহলে মানে 0.5 গ্রাম দেখবো আমরা অক্সিজেন কতটাকে ম্যাগনেসিয়ামকে পোড়াবে, বিক্রিয়া করবে, এর থেকে 1 গ্রামের থেকে কিছুটা কম, সেটা আমরা বার করব, সেটা আমরা দেখাচ্ছি। দেখো এই দেখো ইকুয়েশানটা দিয়েছি আমরা, এই যে 2 mg প্লাস O2 2 mgO, বিক্রিয়া অনুযায়ী 2 মোল মানে 2 × 24 48 গ্রাম mg বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সঙ্গে। তাহলে 1 গ্রাম mg বিক্রিয়া করবে কত, এই যে কত অক্সিজেনের সঙ্গে, 32/48, এটা কাটাকুটি করে 1.66 গ্রাম হয়েছে অক্সিজেনের সাথে বা সঙ্গে। প্রদত্ত O2 কত দিয়েছি আমরা, অক্সিজেন কত দেখো, 1 গ্রামকে পোড়াতে চাই 0.66, অক্সিজেন দিয়েছি 0.5 গ্রাম, তাহলে 0.5 গ্রাম অক্সিজেন জলে এই যে এত গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে। কি করে করলাম এটা না, 32 গ্রাম অক্সিজেন জলে 48 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে একে কত 48/32, 0.5 কত এত, তাহলে 0.5 সমান 0.7 গ্রাম দরকার, 0.5 mg মানে 0.5 অক্সিজেনের সঙ্গে 0.75 গ্রাম mg হলেই চলবে। তাহলে দিয়েছে আমার 1 গ্রাম, উদ্বৃত্ত কতটা হলো 1 মাইনাস এইটা 0.55, এটি অ্যান্সার। এইগুলি দেখো। এরপরে আমরা আসছি 4.12 4.11 অর দেখো, CaCO3 প্লাস 2HCl CaCl2 প্লাস CO2 জল। এখানে খুব সুন্দর, এগুলো জানো, 20 কার্বনের 12, 16 × 3 48, মোট 100 গ্রাম হচ্ছে। আর কার্বন ডাইঅক্সাইড মানে তো 44 গ্রাম, জানো কি করেছি এখানটায় ছোট্ট করে দেখো, 44 গ্রাম CO2 থেকে 100 গ্রাম CaCO3 পাওয়া যায়। তাহলে 1 গ্রাম থেকে কত আর 66 গ্রাম থেকে কত করলেই এই যে দেখো 100/44 × 66 করলে 150 গ্রাম এর অ্যান্সার পাচ্ছি। হয়ে গেল আলফা বিটা গামার মধ্যে রিলেশান, আলফা = β/2 গামা/3, এই হলো। এইটা একটি দিচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, শেষ একেবারে দেখো 4.12 এর অথবাটা 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এই যে একটি লোহার দণ্ডের দৈর্ঘ্য কত 20 সেমি, 110 ডিগ্রিতে কত বার করতে বলেছে। আমরা কি ফর্মুলা জানি, L2 = L1 প্লাস আলফা টি। আবার টি সমান দেখো, এই যে তো বিয়োগ করে আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড বার করে নিয়েছি। আলফা কত গামা/3, এটা গামার মান, আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে গামা/3 করে আমি এইটা বার করলাম, দেখো 12 × 10⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এবার তুমি 2, L1 মানে 21, আলফার মান এইটা, টি এর মানে যে 100, সব বসিয়ে দিলে আমি 20.024 অর্থাৎ 20.024 অর্থাৎ 20.24 সেন্টিমিটার হ্যাঁ দৈর্ঘ্য হয়ে যাবে। যদি বলে বাড়বে কতটা, তাহলে ওইটা মাইনাস এইটা, হ্যাঁ দৈর্ঘ্য কত হবে, আমরা কত হবে বলতে বলেছি, হয়ে গেল। শুধু একটি জিনিস আমার ওইটা আমি দাঁড়াও দিয়ে দিচ্ছি। তারপর দেখো থেকে গেল যেটা জলীয় বাষ্প, তো এইটা
নর্মাল দেখো সব বইয়েতেই পাবে। এই যে শুষ্ক বায়ু মানে H2 কত, H2O 18 হয়, 18 গ্রাম। যদি এর আণবিক গুরুত্বটাকে আমি প্রকাশ করি, 18 গ্রাম বায়ু জলীয় বাষ্প। সেখানে আমাদের নাইট্রোজেন N2 কত, 28 গ্রাম। তাহলে যখনই জলীয় বাষ্প পরিমাণ, শুষ্ক বায়ু মানে কি, শুষ্ক বায়ু মানে আর্দ্র বায়ু মানে H2O আছে, শুষ্ক বায়ু মানে H2 নেই। তাহলে H2 ঢুকছে, কাকে সরিয়ে ঢুকবে সে? অক্সিজেনকে ঢুকলেও সে 32 গ্রাম, আর একে হলেও 28 গ্রাম, বেশিরভাগটাই নাইট্রোজেন। অতএব যখনই এই জলীয় বাষ্প 18 গ্রামটা 28কে সরিয়ে ঢুকবে বা অক্সিজেনে 32কে সরিয়ে ঢুকবে, অতএব টোটাল সেখানের বায়ুটা হালকা হয়ে যাবে। এই যে এই যুক্তি দেয়া আছে যে কোনো বই, আমি আর অত বড় করলাম না, এইটুকু বলে দিলাম। আচ্ছা, তাহলে আমার কিন্তু গোটা 2025 সালের নতুন গোটা সিলেবাসেরই প্রায় অঙ্ক মোরাললেস হয়ে গেছে। ভুলচুক কোথায় আশা করি হয়নি, তাড়াতাড়ি দিলাম, তোমরা চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে।